বিসমিল্লাহির রহমানির রহিম। লিনিয়ার প্রোগ্রামিংয়ের নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম থিওরাম 3 পর্যন্ত। এখান থেকে ইম্পর্ট্যান্ট থিওরামগুলো যেগুলো পরীক্ষায় আসার উপযোগী সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যেমন হচ্ছে থিওরাম 5, একটা ইম্পর্ট্যান্ট অনেক পরীক্ষাতে আসছিল। দেখো, আমি এটা নিয়ে একটু আলোচনা করব। এটা আমার বইটা হচ্ছে ইংলিশ মিডিয়াম বই, তবে আমি বাংলা অর্থ সহকারে বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে প্রশ্ন বলছে কি, দেখো, ইফ এস অ্যান্ড টি আর এনি টু কনভেক্স সেট ইন Rn, then for all scalar any alpha beta, এখানে বলছে যে যদি এস এবং টি Rn জগতের দুটি উত্তল সেট হয়, কনভেক্স সেট হয়, এবং আলফা এবং বিটা যদি স্কেলার হয়, তাহলে দ্য সেট আলফা এস প্লাস বিটা টি ইজ অলসো এ কনভেক্স সেট। তাহলে আলফা এস এবং বিটা টি এটাও একটা কনভেক্স সেট হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। ওকে, দেখো, লেট ধরি এস ওয়াই বি এনি টু পয়েন্ট অফ আলফা এস প্লাস বিটা বি। তাহলে আলফা এস প্লাস বিটা টি এর মধ্যে দুটি বিন্দু আমরা ধরে নিলাম হচ্ছে এক্স এবং ওয়াই, যেখানে হচ্ছে এক্স ইকুয়াল টু আলফা ইউ ওয়ান প্লাস বিটা ভি ওয়ান, এবং ওয়াই সমান ধরে নিলাম আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, যেখানে আলফা ইউ ওয়ান এবং ইউ টু এসের মধ্যে আছে, বিলংস টু এস, মানে হচ্ছে এসের উপাদান এগুলো। ভি ওয়ান ভি টু বিলংস টু টি, তার মানে ভি ওয়ান এবং ভি টু হচ্ছে টি এর উপাদান। হ্যাঁ, এখন আমাদেরকে এই জিনিসটা আমি কেমন করে লিখলাম, এই জিনিসটা আমি একটু বুঝে দিই, এই লাইনটা খাতা একটু বুঝে দিই, তোমার একটু চেষ্টা করো। দেখো, আচ্ছা, এখানে দেখো কি বলছে। মনে করো এটা একটা এস জগৎ বা এক্সের কিছু উপাদান এর মধ্যে আছে। এখানে প্রথমে লেখা আছে যে আমার প্রমাণ করতে হবে আলফা এস। হ্যাঁ, এসের উপাদান হচ্ছে ইউ ওয়ান এবং ইউ টু, যেটা আমাদের এখান থেকে ধরে নেওয়া আছে, যেখানে ইউ ওয়ান এবং ইউ টু হচ্ছে এসের উপাদান। আচ্ছা, আলফার সঙ্গে যদি এস গুণ করি, আলফার সাথে এসটা গুণ যদি করি, তাহলে এসটা তো হচ্ছে ইউ এবং ইউ টু, ইউ ওয়ান এবং ইউ টু। তাহলে আমি কি আলফা ইউ ওয়ান লিখতে পারবো না? আবার আলফা ইউ টু লিখতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। কেন? এই এস মানে হচ্ছে যেটা, আর এই বিন্দুটা হচ্ছে এটা একটা অংশ। তাহলে পুরোটা অংশের সঙ্গে গুণ না করে একটা আলাদা আলাদা করে নিলাম, ইউ ওয়ান এবং ইউ টুর সঙ্গে গুণ করে নিলাম আলাদা আলাদাভাবে। সেই কাজটা এখানে করছে যে, দেখো, আলফা ইউ ওয়ান। আবার একইভাবে যদি আমি এটা করি, মনে করো এটা হচ্ছে টি জগৎ, যার উপাদানটা হচ্ছে ভি ওয়ান এবং ভি টু। তাহলে এখানে লেখা আছে বিটা টি গুণ অবস্থায় আছে। তাহলে আমি কীভাবে লিখতে পারবো না, বিটা ভি ওয়ান বিটা ভি টু, এই কথাটাই আমরা এখন সুন্দর করে সাজাই লিখব। তাহলে এখানে বলছে যে ক্যামেরা একটু দেখি ভালো করে। তাহলে এক্স সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ভি ওয়ান, আর ওয়াই সমান আমরা ধরে নিলাম হচ্ছে আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, যেখানে এত সমান এত। এরপরে একটা জিনিস দেখো, লেট, এখানে আরেকটা জিনিস দেখি, ধরো, লেট ল্যামডা বি এনি স্কেলার। ল্যামডাকে ধরে নিলাম যে কোনো একটা স্কেলার, যেখানে ল্যামডার পরিচয় হচ্ছে 0, 0 লেস দেন ইকুয়াল টু ল্যামডা লেস দেন ইকুয়াল টু 1, এটা ল্যামডার পরিচয়। যে কোনো একটা স্কেলার ধরে নিলাম ল্যামডা। হ্যাঁ, তাহলে
এক্স এবং ওয়াই বিন্দুর লাইন সেগমেন্ট হচ্ছে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই। এটা হচ্ছে লাইন সেগমেন্ট, এক্স এবং ওয়াই বিন্দুর লাইন সেগমেন্ট। এই যে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে কোনো দুটি বিন্দু এক্স এবং ওয়াই ধরে নিই। আমি লাইন সেগমেন্ট সম্পর্কে তোমাদেরকে তো একটা ক্লিয়ার ধারণা দিই। আশা করা যায় এখান থেকে তোমাদের লাইন সেগমেন্ট সম্পর্কে আরও কোনো ঝামেলা হবে না। মনে করো একটা বিন্দু হচ্ছে এর মধ্যে একটা কনভেক্স সাইডের মধ্যে এটা আর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, লাইন সেগমেন্ট হচ্ছে এটা। তাহলে সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি, দেখো ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই, তার মানে এক্স বিন্দু এবং ওয়াই বিন্দুর একটা লাইন সেগমেন্ট হচ্ছে এটা। আমি যদি এখানে বলতাম এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, তাহলে আমরা লিখতাম ল্যামডা এম প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এন। তাহলে এম এবং এন বিন্দুর লাইন সেগমেন্ট, বুঝতে পারলে? আবার এখানে এটাকে যদি আমি ধরি পি, এটা যদি কিউ ধরি, তাহলে আমরা লাইন সেগমেন্ট পাবো হচ্ছে ল্যামডা পি প্লাস ওয়ান মাইনাস ল্যামডা কিউ। এটা হচ্ছে লাইন সেগমেন্ট। আশা করা যায় এই সম্পর্কে আর কোনো সমস্যা হবে না, এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, এরপরে তাহলে এক্স এবং ওয়াই বিন্দু লাইন সেগমেন্ট সমান ল্যামডা, এই যে এক্সের মান এখানে বসায় দাও, এটা হচ্ছে এক্সের মানে যে এখান থেকে পাইছি আমি। আবার এখান থেকে প্লাস ওয়ান মাইনাস ল্যামডা, এই ওয়াইয়ের জায়গাতে আমরা বসে দেবো এইটা। কেন? এই যে এখান থেকে। এখন কি করব, এটা দ্বারা এটাকে গুণ করে দিব, ল্যামডা দ্বারা এটাকে একবার গুণ, ল্যামডা দ্বারা এটাকে একবার গুণ। আবার গুণ তো তোমাদের সমস্যা নাই, ওয়ান দ্বারা এটাকে একবার, ওয়ান দ্বারা এটাকে একবার, আবার হচ্ছে ল্যামডা দ্বারা এটাকে একবার, ল্যামডা দ্বারা এটাকে একবার, আলাদা আলাদা গুণ করে নেওয়ার পরে আমরা এখান থেকে আলফাটা কমন নিছি এখান থেকে। তাহলে এখান থেকে একটা আলফা পাবো, এই যে এখান থেকে একটা আলফা পাবো, দুটা থেকে আলফা কমন নিলাম পাবো হচ্ছে এইটা। আবার বিটার মধ্যে আছে দুইটার মধ্যে, বিটা কমন নিলে পাবো হচ্ছে এইটা। তোমরা যদি এটা বুঝতে না পারো আমি একটু খাতায় করে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে ছিল, দেখতে পাচ্ছ নাকি জানি না, একটু রেসপন্স করবে, ল্যামডা আলফা ইউ ওয়ান, এখানে ছিল বিটা ভি ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা আলফা ইউ টু প্লাস বিটা ভি টু, এটা ছিল। এখন কি করব, এটা দ্বারা এটাকে গুণ করে দেবো, আলফা ল্যামডা আলফা ইউ ওয়ান ল্যামডা বিটা ভি ওয়ান, ওয়ান দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে আলফা ইউ টু, ওয়ান দ্বারা এটাকে গুণ করলে বিটা ভি টু। হ্যাঁ, আবার মাইনাস ল্যামডা দ্বারা গুণ করলে মাইনাস ল্যামডা আলফা ইউ টু প্লাস হচ্ছে মাইনাস ল্যামডা বিটা ভি টু। এখন এখান থেকে কোথায় কোথায় ভালো করে দেখো, আলফা কোথায় আছে, এখানে আলফা আছে, আবার হচ্ছে হ্যাঁ এখানে আলফা আছে, এখানে আলফা আছে, আবার এখানেও আলফা আছে। দেখো তার মানে এখান থেকে যদি আমি আলফা কমন নেই তাহলে কী হবে, দেখো মজার একটা জিনিস। এখান থেকে মানে এই তিনটাকে আলাদা করে নিলাম, আলফা ইউ ওয়ান প্লাস এখানে আলফা আছে আলফা ইউ টু মাইনাস ল্যামডা আলফা ইউ টু। আবার এই তিনটাকে আলাদা করে লেখো, দেখা যাচ্ছে নাকি দেখো ভালো করে একটু, এটাকে আলাদা করে রাখলাম, বিটা ভি ওয়ান, এরপরে প্লাস বিটা ভি টু মাইনাস ল্যামডা বিটা ভি টু। এখন এখান থেকে আলফাটা কমন নাও, তাহলে পাবো কি ল্যামডা ইউ ওয়ান প্লাস এখানে আলফা আলফা চলে যাবে, এবং ইউ টু যদি আমি কমন নেই তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে ওয়ান মাইনাস ল্যামডা, এখান থেকে পাবো ইউ টু। দেখো এই জিনিসটা আমি একবার লিখলাম। প্লাস এখানে একই কাজ করব, এখান থেকে যদি আমি বিটা কমন নিই, প্রত্যেকটা থেকে বিটা কমন নিচ্ছে কিন্তু, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে ল্যামডা ভি ওয়ান প্লাস এখানে বিটা চলে যাচ্ছে, ভি ওয়ান ভি টু যদি কমন নেই তাহলে দেখবো ওয়ান মাইনাস ল্যামডা হচ্ছে ভি টু। এই লাইনটা আমরা একবার এখান থেকে পাইছি, দেখো গুণ করে দেওয়ার পরে এই যে এই লাইনটা আমরা একবারে লিখতে পারবো। আশা করা যায় বুঝতে পারছো যে এই লাইনটা কেমন করে আসলো।
এখন বাট কিন্তু এস অ্যান্ড টি আর কনভেক্স সেট, কিন্তু এস এবং টি হচ্ছে উত্তল সেট। তাহলে কনভেক্স কম্বিনেশন অফ u1 u2 বিলংস টু এস, v1 v2 বিলংস টু টি। এই যে এটা হচ্ছে সেটের মধ্যে কনভেক্স কম্বিনেশন, উত্তল সংযোগ। তাহলে আমরা হচ্ছে এই যে এখন কি লিখতে পারবো দেখো, যদি উত্তল সংযোগ হয় তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে এই যে এটা লাইন সেগমেন্ট, এই বিন্দুটা লাইন সেগমেন্ট বিলংস টু এত, মানে u1 এবং u2 লাইন সেগমেন্ট কোথায়, এখানে u1 আর এখানে হচ্ছে u2, এটা লাইন সেগমেন্ট বিলংস টু এস, এই বিলংস টু এস অ্যান্ড এই অ্যান্ড v1 এবং v2 লাইন সেগমেন্ট কোনটা, এটা। লাইন সেগমেন্ট কীভাবে হয় আমি কিছুক্ষণ আগে দেখালাম। তাহলে এটা হচ্ছে লাইন সেগমেন্ট, এই বিলংস টু এইটি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো কি করব, এই যে এই অংশটা সমান আমরা লিখতে পারি, দেখো কোথায় লেখা আছে, এই যে এই অংশটা, সরি এখান থেকে না, এই অংশের সঙ্গে আলফা গুণ করে দিলাম, এই অংশের সঙ্গে বিটা গুণ করে দিলাম। তাহলে এর সাথে গুণ করে দিলাম হচ্ছে আলফা, মানে এ পাশে আলফা এই পাশে আলফা গুণ করে দিলাম, অ্যান্ড এখানে বিটা গুণ করে দিলাম, এখানে বিটা গুণ করে দিলাম। করে দেওয়ার পর এখন কি করব দেখো, এই পাশে গুণ করে দেওয়ার পর দেখো মানে দুই পক্ষে যোগ করে দিলাম, মানে এই অংশটা আর এই অংশটা যদি যোগ করে দেই তাহলে ডান পাশের অংশ হচ্ছে বিলংস টু আলফা এস, আর এটা বিটা থাকবে। তোমাদের কাছে বই আছে, বইটা লক্ষ্য করো। বাম পাশের অংশগুলো যোগ করে দিলাম এই পাশে, আর এই পাশে পেলাম হচ্ছে এইটা। তাহলে এই অংশটার সমান আমরা লিখতে পারি, এই যে এই অংশটার সমান আমরা লিখতে পারি এই যে এইটা দেখো, এই যে এই অংশটার সমান আমরা লিখতে পারি কি, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই, এই জিনিসটা আমরা লিখতে পারি। এই জায়গাতে এখন বসায় দেব, শুধু বসায় দেবো মানটা। তাহলে এই পুরোটা জায়গাতে আমরা বসা দেবো, এইটা বসা দিলাম, এই বিলংস টু আলফা এস প্লাস বিটা টি, আলফা এস প্লাস বিটা টি। এই পর্যন্ত তো আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো কি করব, যে এখানে এস ওয়াই বিলংস টু এত, মানে হচ্ছে এটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের লাইন সেগমেন্ট, তাই না? এখান থেকে এতটুকু অংশ কিসের লাইন সেগমেন্ট, এক্স এবং ওয়াইয়ের লাইন সেগমেন্ট। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এখানে যা আছে তাই আলফা এস প্লাস বিটা টি, আলফা এস প্লাস বিটা টি। তাহলে লাইন সেগমেন্ট এটাকে সংজ্ঞা দ্বারা প্রকাশ করা হয়, আর লাইন সেগমেন্টকে প্রকাশ করা হয় এক্স ডট হচ্ছে ওয়াই, এক্স ওয়াই এর উপসেট। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী, আর এটা হচ্ছে প্রকাশ অনুযায়ী। তাহলে এটাই হচ্ছে, যেহেতু আমরা প্রকাশ করতে পারলাম এটা হচ্ছে উপসেট, অতএব আমরা বলতে পারবো যে এস আলফা প্লাস বিটা টি, আলফা এস প্লাস বিটা টি একটা উত্তল সেট। হ্যাঁ, আমাদের প্রকাশ করতে হবে শুধু এতটুকু যে এক্স এবং ওয়াইটা এটার উপসেট, তাহলে তো আমরা বলতে পারবো যে এটা একটা কনভেক্স সেট, উত্তল। মানে এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে সাবসেট মানে হচ্ছে উপসেট, উপসেট মানে কি, সেটের মধ্যেই তো একটা অংশ, সেই কথাই বলছে আর কি। আচ্ছা, এখান থেকে এখন আলোচনা করব নাম্বার হচ্ছে 6 নাম্বার থিওরাম। দেখো, ফ্যানের বাতাস হচ্ছে বন্ধ করে দিই, এখন হয়তো সাউন্ড শুনতে হয়তো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার্থে 6 নম্বর থিওরামটা আমি খাতায় করে নিয়েছি, আমি খাতা থেকে এটা বুঝে দিব, একটু লক্ষ্য করো। থিওরাম নাম্বার 6, প্রশ্নটা হচ্ছে এখানে, দ্য সেট অফ অল ফ্যাসিবল সলিউশনস অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ কনভেক্স সেট। মানে হচ্ছে ফ্যাসিবল সলিউশন মানে সম্ভাব্য সলিউশন, মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সম্ভাব্য সমাধানগুলো একটা উত্তল সেট আমাদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি বাংলাতে খাতায় করে নিয়েছি, তোমাদেরকে এখান থেকে বুঝে দিব।
একটু লক্ষ্য করো, এখানে বলছে যে ধরি এক্স হলো একটি রৈখিক প্রোগ্রামিং সমস্যা, মানে এলপিপি মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এক্স হলো একটি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার মানে রৈখিক প্রোগ্রামিং সমস্যার সব সম্ভাব্য সমাধানের সমষ্টি, সকল সম্ভাব্য সমাধানের একটা সমষ্টি, যেখানে শর্ত হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি, আর এক্সের মানটা হচ্ছে, এটা না লিখলেও হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখান থেকে ধরি x1 এবং x2 হলো এক্সের দুইটি সম্ভাব্য সমাধান। দুইটি সম্ভাব্য ধরে নিলাম হচ্ছে x1 এবং x2, এই দুটো সমস্যা আমাদের সমাধান ধরে নিলাম। তাহলে এ x1 ইকুয়াল টু বি, এ x2 ইকুয়াল টু বি, এটা যদি সমাধান হয়, এই যে এখানে যদি এটা যদি সমাধান হয়, তাহলে একটা ধরে নিলাম x1, তাহলে x1 ইকুয়াল টু বি, x2 ইকুয়াল টু বি, এটা সমাধান। যেখানে x1 এবং x2 শূন্য থেকে মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা হচ্ছে x1 এবং x2 এর পরিচয়। এখন দেখো তো, ধরি x3 সমান হচ্ছে এত, মানে x1 এবং x2 এর লাইন সেগমেন্ট, x1 এবং x2 এর লাইন সেগমেন্টকে আমরা ধরে নিলাম 3, x3 ধরে নিলাম, যেখানে যেখানে হচ্ছে ল্যামডার পরিচয়, এটা হচ্ছে ল্যামডার পরিচয়। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, উভয় পক্ষে আমি এ দ্বারা গুণ করে দিলাম, এই পাশেও এ দ্বারা গুণ করে দিলাম, এই পাশেও এ দ্বারা গুণ করে দিলাম, মানে x1 এবং x2 এর লাইন সেগমেন্টকে এ দ্বারা গুণ করে দিলাম। করে দিলে কী হচ্ছে দেখো, এ দ্বারা এটাকে গুণ করলে এখানে এ থাকবে, এখানে এ দ্বারা গুণ করলে এখানে হচ্ছে এ থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, ল্যামডা দ্বারা গুণ করে দিলাম। এরপরে এই যে এটা সমান এ x1 সমান আমরা লিখতে পারি বি, এই যেখানে লেখা আছে, হ্যাঁ, এ x1 সমান আমরা বি লিখতে পারি, আবার এ x2 সমান আমরা বি লিখতে পারি। তাহলে এখন হচ্ছে এটা রাখলাম, এখানে বি দ্বারা 1কে গুণ করলে বি, বি দ্বারা মাইনাস ল্যামডাকে গুণ করলে মাইনাস ল্যামডা, এটা কাটা থাকবে হচ্ছে বি। তাহলে x3 শর্ত দেখতে পাচ্ছ নাকি দেখো, x3 শর্ত এ এক্স ইকুয়াল টু বি পূরণ করে, যেহেতু x1 হচ্ছে 0 থেকে বড় সমান x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই x3 হচ্ছে x1 এবং x2 এর লাইন সেগমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাই মনে হচ্ছে x1 এবং x2 এর লাইন সেগমেন্ট। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে ল্যামডার পরিচয়। এটা থেকে আমরা জানি যে এটাকে আলাদা আলাদা করে লিখলাম, এতটুকু অংশ আলাদা করে লিখলাম, এতটুকু অংশ আলাদা করে নিলাম, এই একটা অংশকে দুইটা অংশ ভাগ করে নিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আবার এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার পরিচয় থেকে আমরা দুইটা জিনিস পাই, এইটা এবং এইটা। সুতরাং x3 একটি সম্ভাব্য সমাধান যা x এর মধ্যে অবস্থিত, মানে x3 এর যত উপাদানগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে x1 এবং x2 এর লাইন সেগমেন্টের মধ্যে অবস্থিত। সুতরাং আমরা বলতে পারি যে x একটি উত্তল সেট। এটা তোমাদের কাছে বই থাকলে দেখো, এই কথাটাই প্রশ্ন আমাদেরকে বলছে। শুধু এতটুকু মনে রাখতে হবে, এই পাশে যে অংশটা আমি বলে দিলাম যে সম্ভাব্য সমাধান যদি আমরা এটা ধরে নেই, তাহলে x3কে আমরা এই লাইন সেগমেন্টকে ধরে নিলাম, এতটুকু মনে রাখবে। এরপরে আলোচনা করব, দেখো থিওরাম হচ্ছে 9। থিওরাম 9টা হচ্ছে আমি এটাও একটু খাতায় করে নিয়েছি, এটা একটু বোঝার আছে, এটা অনেক সালের প্রশ্ন আসছে, এখান থেকে আমি প্রশ্নটা একটু তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, তারপর দেখো। থিওরাম 9, এ সেট এ সাবসেট আর ইজ এ কনভেক্স সেট ইফ, এই ইফ মানে হচ্ছে ইফ মানে যদি, কিন্তু আই ডাবল এফ, এই ইফ মানে যদি এবং কেবলমাত্র যদি, ভালো করে লক্ষ্য করবে। ইফ এভরি কনভেক্স কম্বিনেশন অফ এনি finite number of points of S is contained in S। আচ্ছা, এখানে বলছে যে Rn এর মধ্যে S একটা উপসেট,
উপসেটটি যদি হচ্ছে যদি এবং কেবল যদি মানে ইফ যদি এবং কেবল যদি এভরি কনভেক্স সেট অ্যানি যে কোনো মানে সসীম সংখ্যক বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ থাকে। কি বললাম? যে কোনো সসীম সংখ্যক বিন্দুর ফিনিট নাম্বার সসীম সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ এস এ বিদ্যমান থাকে। উত্তল সমাবেশটা এস এর মধ্যে বিদ্যমান থাকবে। আবার একবার বলি প্রশ্নটা, আর এর মধ্যে এস একটা উপসেট হবে, আর এর মধ্যে এস একটা উপসেট হবে মানে কনভেক্স সেট হবে যদি এবং কেবল যদি সীমিত সংখ্যক বিন্দুর একটা উত্তল সমাবেশ এস এর মধ্যে থাকে। তাহলে এসকে আমরা বলতে পারবো যে কি বললাম আর একটু বলি, তাহলে এসটাকে আমরা বলবো হচ্ছে কনভেক্স সেট, আমরা বলতে পারবো। প্রশ্নটা একটু তোমাদের কাছে বাংলা মিডিয়াম বই থাকলে তো তোমাদের কোনো কথাই নেই। আর এখান থেকে আরেকটা কথা বলে নেই, যদি কখনো ইফ থাকে আই ডাবল এফ, তার মানে শর্ত আমাদের দুইটা পূরণ করতে হয়। হ্যাঁ, মনে রাখবে, যদি এবং কেবল যদি যখনই থাকবে তখন আমাদের দুইটা শর্ত পূরণ করতে হয়। একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে সাফিসিয়েন্ট শর্ত, দুইটা শর্ত মেনে চলো, সাফিসিয়েন্ট শর্ত আর একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। হ্যাঁ, এই দুইটা শর্ত আমি এখান থেকে খাতায় করে নিয়েছি। তোমাদের কাছে তো বই আছেই, আমি খাতা থেকেও বুঝে দিব। একটু লক্ষ্য করো, থিওরাম নাম্বার 9 এখান থেকে, কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট। মনে করি এস এর যে কোনো সসীম সংখ্যক বিন্দুর উত্তল সমাহার এস এর মধ্যে আছে, এটা আমরা ধরে নিলাম আছে, যেখানে এস একটি উত্তল সেট। তাহলে ধরি এস সমান এস সাজ দ্যাট এক্স হচ্ছে সামেশন আই ইকুয়াল টু 1 to m ল্যামডা আই এক্স আই, আর ল্যামডার পরিচয় হচ্ছে 0 থেকে বড় অথবা সমান। আবার এই জিনিসটা কিন্তু তোমরা জানোই, এটা কিন্তু আমরা অনেক আগেই করেছিলাম। এই জিনিসটা কি কনভেক্স কম্বিনেশন সম্পর্কে আমরা এই জিনিসটা আগেই শিখছিলাম। তারপর আমি তোমাদেরকে একটু এখানে দেখাই কেমন। এই জিনিসটা মানে হচ্ছে এই যে সামেশন 1 আই ইকুয়াল টু 1 to m, এটার মানে হচ্ছে ল্যামডা আই এক্স আই, ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2 প্লাস ডট 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 ল্যামডা m xm, এটার মানে হচ্ছে এইটা। আবার এখানে আছে সামেশন আই ইকুয়াল টু 1 to হচ্ছে m, এটার মানে হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3 ডট 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 প্লাস ল্যামডা m পর্যন্ত, এটার মান হচ্ছে 1। এই কথাটা বলছে এখানে। আর এখানে ফর হল হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এস এর একটি বিন্দু, সে কথা বলছে। এখন এখান থেকে যদি আমি বলি যে মনে করি এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইম বা এক্স ড্যাশ ডাবল ড্যাশ দুইটি বিন্দু এস এর মধ্যে অবস্থিত, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু এস এর মধ্যে আছে। তাহলে এক্স প্রাইম সমান আমরা লিখতে পারি সামেশন আই ইকুয়াল টু 1 to m ল্যামডা আই প্রাইম এক্স আই, এটা আমরা লিখতে পারি। আবার হচ্ছে যেখানে আমরা লিখতে পারি, এটা শর্ত, এই যে শর্তটা আমরা তো কিছুক্ষণ আগে লিখলাম, এক্স আই প্রাইম, এই যে এখানে শুধু প্রাইম দেওয়া আছে। হ্যাঁ, এখানে যদি প্রাইম দিই তাহলে এতটুকু, আবার এখান থেকে প্রাইম দেওয়া শুধু এতটুকু, এটা হচ্ছে শর্ত। এই শর্তটুকু দেখতে পাচ্ছেন, এই শর্তটুকু শুধু এখানে প্রাইম দেওয়া আছে, এতটুকু শর্ত। আবার এখানে এক্স ডাবল প্রাইম সমান আমরা লিখতে পারি সামেশন এ আই ইকুয়াল টু 1 to m, এখানে শুধু ডাবল প্রাইম, এখানে একটা প্রাইম, এখানে ডাবল প্রাইম, এতটুকুই। আর শর্ত হচ্ছে ওই একই, এখানে একটা প্রাইম, এখানে ডাবল প্রাইম, এতটুকু মনে রাখবে, এটা ইজি প্রশ্ন। আর এই জিনিসটা কি আমি তো কিছুক্ষণ আগে বুঝে দিলাম। এখন এখানে বলছে যে এখন ভেক্টর এক্স সমান ভেক্টর মানে ভেক্টর এক্স বার সমান এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইমের লাইন সেগমেন্ট। এটা এক্স বারকে আমরা ধরলাম কি, মানে ভেক্টর এক্সকে ধরলাম এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইমের লাইন সেগমেন্ট, যেখানে ল্যামডার পরিচয় হচ্ছে এটা।
ল্যামডার পরিচয়। তাহলে যদি এখন হয় তাহলে এখন কি করব দেখো, এক্স বার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই অংশটাই এখানে লেখা আছে, এই দুইটা অংশের যোগফল, এই দুইটা অংশের, এটা হচ্ছে লাইন সেগমেন্ট। দেখো এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই অংশটা কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই পাশে পাইলাম। তাহলে এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে একটা লাইন সেগমেন্ট কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এই কথাটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম, আমরা এই পাশে পাইছি হচ্ছে, আমি ভালো করে লক্ষ্য, এইখানে লিখছি এক্স বার, এই পাশে পাইছি হচ্ছে ল্যামডা এক্স প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা এক্স ডাবল প্রাইম, এই পাশে আমরা যেটা পেলাম ভেক্টর। তাহলে এখানে যে সহজ ভাষায় যদি বলি আমি, এই যে ল্যামডা এই এক্স প্রাইমের মান হচ্ছে এটা, মান বলতে এক্স প্রাইম সমান আমরা এটা লিখতে পারি, এই যে এই পাশে পাইছি আমি কিন্তু যেটা এখানে আছে, এই যে এক্স প্রাইম সমান এটাই লিখতে পারি। তাহলে প্লাস 1 মাইনাস ল্যামডা এক্স ডাবল প্রাইম সমান আমরা লিখতে পারি এটা, ওই পাশে পাইছি আমরা। এখন এখান থেকে যদি আমি দেখো এই পাশে সামেশান আই ইকুয়াল টু 1 টু এম, এটা যদি আমি একটা কমন হিসেবে নেই, আর এই পাশে এক্স আইটা এই পাশে আছে, এই পাশে আছে, মানে এক্স আইটা এই পাশে কমন নিলাম, মানে কমন সামনে নিতে পারি পরেও নিতে পারি, এটা আমরা পরে নিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে ল্যামডা, এখানে থাকবে হচ্ছে ল্যামডা আই প্রাইম প্লাস এখানে 1 মাইনাস ল্যামডা, আর এখানে থাকবে হচ্ছে ল্যামডা আই ডাবল প্রাইম, এটা থাকলো। এখন এই যে সামেশন এটা লিখলাম, এই এতটুকু অংশ আমরা লিখতে পারি, দেখো এতটুকু অংশকে আমরা মিউ আই ধরলাম, এটার নাম হচ্ছে মিউ আই, আর এখানে হচ্ছে এক্স আই, এই এক্স আই, যেখানে এই যে এতটুকু সমান হচ্ছে মিউ আই, এটাকে ধরে নিলাম, এটাকে আমি ধরে নিয়েছি। এরপরে যেহেতু ল্যামডার পরিচয় হচ্ছে এইটা, আর এখান থেকে আমরা দুটা শর্ত হিসেবে জানি, এটা হচ্ছে ল্যামডা আই প্রাইম গ্রেটার দেন ইকুয়াল টু 0, ল্যামডা আই ডাবল প্রাইম গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই মিউ আই এটা হচ্ছে 0 থেকে বড় হবে অথবা সমান হবে, যেখানে প্রতিটি আয়ের মানের জন্য এটা শর্ত মেনে চলবে। এখন এখানে সামেশান আই ইকুয়াল টু এম টু হচ্ছে 1 টু এম মিউ আই সমান, এই যে সামেশান, এই যে এটা মিউ এর পরিচয় হচ্ছে এইটা, যেটা আমি এই যে কিছুক্ষণ আগে মিউ আই সমান হচ্ছে এইটা। তাহলে এই মিউ আই দ্বারা এটাকে একবার গুণ করে দিলাম, এটাকে একবার গুণ করে দিলাম, এই সামেশন দ্বারা এতটুকু অংশকে গুণ করে দিলাম, এই প্লাস এই সামেশন দ্বারা এতটুকু অংশকে গুণ করে দিলাম, পেলাম। তাহলে এই ল্যামডা এই এতটুকুর মান হচ্ছে 1, আমি কিন্তু এই পাশে পাইছি, কিন্তু তোমাদেরকে বুঝে দিলাম, এই যে ওটার মানে হচ্ছে এই যে এটার মান হচ্ছে 1, হ্যাঁ। তাহলে এটার মান 1 বসে দিলাম, প্লাস 1 মাইনাস ল্যামডা, আবার এতটুকুর মান হচ্ছে 1, আমরা এই পাশে পাইছি, এতটুকুর মান হচ্ছে 1, কোথায়, এই যে এখানে পাইছি আমি, ডাবল প্রাইম ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তো শুধু মানটা বসাই দিলে কী হবে দেখো, 1 আর ল্যামডা গুণ করলে ল্যামডা, এই প্লাস এই যে 1 দ্বারা 1কে গুণ করলে 1, আর মাইনাস হচ্ছে ল্যামডা থাকছে, এই ল্যামডা কাটা থাকবে হচ্ছে 1। এখন 1 থাকলো আমাদের। এখন এক্স বার এত হলো ভেক্টরগুলোর উত্তল সমাহার, কনভেক্স কম্বিনেশন, উত্তল সমাহার মনে করো। তাহলে এখানে x1 x2 x3 ডট হচ্ছে xm, এই বিন্দুগুলোর জন্য আমরা এটার জন্য আমরা লিখতে পারি এক্স বার, মানে এক্স এ ভেক্টর বিলংস টু এস। সুতরাং এক্স বার হলো এক্স এর সসীম সংখ্যক বিন্দুর একটি উত্তল সমাহার। এটা যেহেতু এস এর একটা উপসেট, মানে একটা উপাদান মনে করো, তাহলে আমরা বলতে পারবো যে এক্স বার হলো এক্স এর সসীম সংখ্যক বিন্দুর একটি উত্তল সমাহার, অতএব এস একটি উত্তল সেট, প্রমাণিত। হ্যাঁ, এখন এটা তো আমরা শুধু ওই যে বললাম যে ইফ যদি থাকে, ইফ আই ডবল এফ, তাহলে যদি এবং কেবল যদি, মানে দুইটা শর্ত আমাদের পূরণ করতে হয়। আর একটা শর্ত হচ্ছে
প্রয়োজনীয় শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, সেটাও আমি একটু দেখাই তোমাদেরকে। প্রয়োজনীয় শর্ত এখানে কি বলছে তোমাদের বই থেকে একটু বলি আমি। এই যেখানে কন্ডিশন ইজ নেসেসারি আছে, এটা আমি কিন্তু খাতা থেকে বুঝে দিই, বাংলা দিয়ে সহজ ভাষায় তোমাদের জন্য আমি লিখে রাখছি। ধরি এস একটি উত্তল সেট, তাহলে এস এর যে কোনো দুইটি পয়েন্ট উত্তল সংমিশ্রণ এস এর একটি পয়েন্ট হবে, যেটা আমরা বেসিক আলোচনা থেকে জানছি। এখন আমরা ধরে নিচ্ছি যে এস এর যে কোনো কে সংখ্যক পয়েন্টের উত্তল সংমিশ্রণ এস এর মধ্যে একটি পয়েন্ট ধরে নিলাম, যে কোনো কে সংখ্যক। আচ্ছা, এরপরে কি দেখো, ধরি এক্স ইকুয়াল টু সামেশান আই ইকুয়াল 1 to k+1, যেখানে ল্যামডা আই এক্স আই, যেখানে এক্স আইটা হচ্ছে এক্স আই বিলংস টু এস, ল্যামডা আই গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এটার মান হচ্ছে 1। এটার মানে হচ্ছে এতটুকুর অংশ মানে হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3 ডট 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 ল্যামডা k+1 ইকুয়াল টু 1, এটার মান হচ্ছে 1। তাহলে ক্ষতি ছাড়াই আমরা বলতে ধরে নিতে পারি, এখানে বাংলা অর্থগুলো আমি যেভাবে আছে এরকম করে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে ক্ষতি ছাড়াই আমরা ধরে নিতে পারি যে ল্যামডা k+1 নট ইকুয়াল টু 1, মানে এর মানটা 1 নয়। তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি 1 মাইনাস ল্যামডা k+1 সামেশান আই ইকুয়াল টু 1 টু হচ্ছে কে ল্যামডা আই 1 ডিভাইডেড 1 মাইনাস ল্যামডা k+1 ইন্টু হচ্ছে এক্স আই প্লাস, এখানে হচ্ছে এই অংশটা কিন্তু আমি একবারে এখান থেকে লিখছি দুইটা অংশ, ল্যামডা k+1 এবং এক্স k+1। তাহলে এই অংশটার মধ্যে আমরা কী কী লিখতে পারি দেখো, এখানে যা আছে তাই লিখলাম, সামেশান লিখলাম। এখানে এই অংশটুকু আমরা সমান লিখতে পারি, এই অংশটাকে আমরা ধরে নিলাম হচ্ছে মিউ আই, এই অংশটা ভালো করে লক্ষ্য করো, এই অংশটাকে যদি আমি মিউ আই ধরে নেই তাহলে আমি কি বলতে পারবো এখান থেকে, তাহলে এই অংশটাকে যদি আমি মিউ আই ধরি তাহলে এখানে এক্স আই এই প্লাস আর এখানে যেটা আছে ল্যামডা k+1 এক্স k+1। আচ্ছা, এখানে এতটুকু ধরলাম, যেখানে হচ্ছে মিউ আই সমান হচ্ছে 1 ডিভাইডেড, এটা তোমাদের বই আছে, একটু দেখে নাও, একটু বেসিক আলোচনা, এগুলো তেমন কঠিন জিনিস নয়, তোমাদেরকে একবার বললেই হয়তো বুঝবে তোমরা। এখন যেহেতু ল্যামডা আই গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং হচ্ছে এটা তো শর্ত আমাদের জানা আছে ল্যামডা k+1 নট ইকুয়াল টু 1 এবং মিউ আই সমান হচ্ছে এত, তাহলে এটার মান হচ্ছে 0 থেকে বড় এবং সমান হবে, সেই কথা বলছে। এখন এটার মান যেহেতু 1, যেটা আমরা জানি, তাহলে 1 মাইনাস ল্যামডা k+1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন মিউ আই এর মান হচ্ছে 1, এটার মান হচ্ছে মিউ 1 প্লাস মিউ 2 ডট 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 কে পর্যন্ত, এর মানটা হচ্ছে 1। ধারণা অনুযায়ী এই মানটা হচ্ছে এস এর একটা উপসেট, উপসেট করছি, একটা বিন্দু মনে করো, এটা এস এর মধ্যে আছে, উপসেটও বলা যায়, এটা হচ্ছে এস এর মধ্যে এই বিন্দুটা আছে। তাহলে এখন গুণকের যোগফলগুলো কি হবে, গুণক হচ্ছে এটা 1 মাইনাস ল্যামডা k+1, এর সঙ্গে যদি যোগ করি আর একটা গুণক হচ্ছে ল্যামডা k+1, এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে 1। অতএব আনুমানিক পদ্ধতিটি প্রমাণ সম্পূর্ণ হলো, সেই কথা এখান থেকে তোমাদের বইয়েও লেখা আছে, আমি বই থেকেও একটু তোমাদেরকে দেখাই। এই কথা এখানে বলছে, এটা ধরে নিন, এটা আমরা তখন পাই, আমরা এটা সমান আমরা মিউ আই ধরে নিছি, যেখানে মিউ আয়ের পরিমাণ আয়ের পরিচয় হচ্ছে 1 থেকে কে পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা এটা হচ্ছে একটা এস এর একটা বিন্দু পাবো। এখন হচ্ছে যদি আমরা গুণকগুলোর যোগফল করি, এটা যদি যোগ করি মান পাবো হচ্ছে 1, অতএব আমরা বলতে পারবো যে অতএব গাণিতিক আনুমানিক পদ্ধতিটি প্রমাণ সম্পন্ন হলো। এতটুকু তোমরা যদি বলো এনাফ, আর প্রয়োজন নাই।
এখন আলোচনা করব থিওরাম নাম্বার হচ্ছে থিওরাম আমাদের আলো 3টা আলোচনা করতে হবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ, না আলোচনা করলেই নয়। এখন আলোচনা করব থিওরাম নাম্বার 10। থিওরাম নাম্বার 10 এটা আমি বই থেকেই বুঝে দিই। দেখো তোমরা কি বলেছে, লেট এ বি এ এম বাই এন ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সকে গুণ বলা যায় না, এম বাই এন বলতে হবে, এরকম করে যদি থাকে তাহলে এটা হচ্ছে এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স অ্যান্ড এবং বি এন এম ভেক্টর, এবং কি বি হলো এম ক্রমের কলাম ভেক্টর ধরে নিলাম, মনে করো বি এন এম ভেক্টর, মনে করো বিটা হচ্ছে এম ভেক্টর, দেন তখন শো দ্যাট দেখাও যে এস ইকুয়াল টু এক্স বিলংস টু আর এন সাচ দ্যাট এ এক্স লেস দেন ইকুয়াল বি ইজ এ কনভেক্স সেট। তার মানে আমাদের দেখাতে হবে এসটা হচ্ছে কনভেক্স সেট, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অথবা এখান থেকে আমরা আরও একটা কথা বলতে পারি, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দ্য কনস্ট্রেইন্ট সেট এস, কনস্ট্রেইন্ট সেট হচ্ছে এস অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ কনভেক্স সেট। তার মানে হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সমস্যার শর্তে এটা একটা উত্তল সেট আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, প্রমাণ বই থেকে দেখো, ধরি এক্স বিন্দুটা হচ্ছে এইটা, বি বিন্দু হচ্ছে এটা, এটা বি বিন্দু কিন্তু ভেক্টর, এই জন্য এই যে এই থার্ড ব্র্যাকেট দিলাম, ভেক্টর চিহ্ন প্রকাশ করলাম, এবং এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে এম বাই এন ক্রমের, এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স, দেন তখন দ্য সেট আমরা পাবো হচ্ছে এই সেটটা পাবো যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই সেট ইজ ডিসক্রাইবড বাই দ্য এম ইনইকুয়ালিটি, মানে হচ্ছে এই এস হলো এম সংখ্যক অসমতার ছেদ, মানে ছেদ সেট, এম সংখ্যক, এই এম সংখ্যক অসমতার ছেদ সেট। আচ্ছা, তাহলে এখানে দেখো যদি আমরা ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো বিন্দুর গুণ করে দেই সেটা কেমন হয় সেটা আমরা জানি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের গুণ, তোমরা জানো, তারপরে আমি একটু বলি। প্রত্যেকটা বিন্দুর সঙ্গে এটা গুণ করে দিব, গুণটা খাতায় করে দিলে আর তোমাদের সুবিধা হতো, যাই হোক আমি দেখে এখানে বুঝে দিই। A11 মানে হচ্ছে এটা হচ্ছে, আমি এখান থেকে বুঝাই দিই, একটু খাতায় করে দিই। এ একটা ম্যাট্রিক্স যা হচ্ছে এ আই জে হচ্ছে এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে এটা কেমন করে লিখবো আমরা, A11 আমরা হচ্ছে এন ক্রমের, তাহলে এখানে ডট 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 দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এ এন। দেখো আমি এটা ম্যাট্রিক্স একটা লিখে নিছি আমি এখানে, এটা হচ্ছে এম এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের বিন্দু আছে হচ্ছে আমাদের এখানে এক্স এবং বি, কিন্তু আমরা এক্স দ্বারা এক্স বিন্দুটি যদি আমি এখান থেকে গুণ করে দিই তাহলে কী হবে, এই যে এর সঙ্গে এক্স গুণন, এর সাথে এক্স গুণন, এর সাথে গুণন এক্স করার পর এটাকে যোগ করে দিব, সেই কাজটাই করছে। দেখো A11 x1 প্লাস A12 মানে হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারির 2 নম্বর কলাম এর সঙ্গে x2 গুণন প্লাস 1 নম্বর সারির 1 নম্বর সারির n সংখ্যক কলামের এর সঙ্গে xn গুণ লেস দেন b1, এটাকে b1 ধরবো, এটাকে b2 ধরবো, ডট 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 এখানে bm পর্যন্ত, এই যে b1 b2 এখানে bm পর্যন্ত এটা ধরে নেব। আশা করি যে এই লাইনটা বুঝতে পারছো। এটা কি 2 নম্বর সারির 1 নম্বর কলাম, 2 নম্বর সারির সঙ্গে 2 নম্বর সারির 2 নম্বর কলামের সঙ্গে x2 গুণন, মানে হচ্ছে এই যে x1 গুণন x2 গুণন এরকম ডট ডট xn পর্যন্ত গুণন করতে হবে, করার পর সেগুলো যোগ করতে হবে, করার পর হচ্ছে আমরা লিখতে পারবো লেস দেন ইকুয়াল b1, যেখানে এই যে প্রশ্ন যেটা আমাদের দেওয়া আছে এটার সঙ্গে লেস দেন ইকুয়াল টু b। এখন আমরা এখান থেকে বলতে পারবো thus the set is the intersection of m half space, সুতরাং সেটটি হলো m সংখ্যক
m সংখ্যক অর্ধস্থানের ছেদ ইন্টারসেকশন। তাহলে সেটটি হলো সেটটি হলো দ্য ইন্টারসেকশন সেট অফ m হাফ স্পেস, m সংখ্যক অর্ধস্থানের ইন্টারসেকশন। তাহলে আমরা এখন লিখতে পারবো এখানে S ইকুয়াল টু ইন্টারসেকশন I ইকুয়াল 1 to m HI, যেখানে HI এর পরিচয় হচ্ছে ইকুয়াল টু, আমরা লিখতে পারবো এখানে ইকুয়াল এত বিলংস টু এই যে প্রথম অংশ AI1 x1 প্লাস AI2 x2 প্লাস ডট ডট AIN xn লেস দেন ইকুয়াল BI, যেখানে I এর পরিচয় হচ্ছে A থেকে 1 থেকে m পর্যন্ত। এখন না দেখো নাও এখন সিন্স ইজ হাফ স্পেস ইজ এ কনভেক্স সেট, প্রতিটি অর্ধস্থান একটি উত্তল সেট, সুতরাং তাদের ছেদও এস একটি উত্তল সেট হবে, সুতরাং তাদের ছেদ সেটও একটা উত্তল সেট হবে। অতএব এত ইজ এ অলসো কনভেক্স সেট প্রমাণিত। প্রতিটি অর্ধস্থান যদি একটা উত্তল সেট হয় তাদের ছেদ সেটও হচ্ছে একটা উত্তল সেট হয়, প্রমাণিত। হ্যাঁ, এরপরে নাম্বার হচ্ছে 11 নম্বর থিওরাম। আমি এটাও একটু বই থেকেই বুঝাই দিই। দেখো, প্রুভড দ্যাট, এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় আসছিল 17তে, খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক পরীক্ষা 11, 13, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, প্রুভড দ্যাট, প্রমাণ করো যে দ্য সেট অফ অল অপটিমাল সলিউশন, সম্ভাব্য optimal solution to the linear programming is convex set। প্রমাণ করো যে দ্য সেট অফ একটি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার অনুকূল সমস্যার সেট একটি উত্তল সেট। কি বললাম? অনুকূল সমস্যার সেট, অপটিমাল সলিউশন, লিনিয়ার প্রোগ্রামিং ইজ এ কনভেক্স সেট। তাহলে একটি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার সমস্ত অনুকূল সমস্যার সমাধান একটি হচ্ছে উত্তল সেট আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, অপটিমাল সলিউশনের ক্ষেত্রে আমরা অনেক কিছুই জানি, পড়ছি। আমি এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, একটু দেখো। কনসিডার LPP মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। মনে করি একটি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা হলো এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং একটা সমস্যা। এরপরে যেখানে শর্ত থাকে AX সাবজেক্ট টু AX ইকুয়াল টু B হয়, আর যেখানে C ইকুয়াল টু C1 ডট 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 CN পর্যন্ত, ইজ এ রো ভেক্টর, মানে হচ্ছে এই যে সিটা হচ্ছে সারি ভেক্টর, অ্যান্ড এক্স ইকুয়াল টু এত এত এই যে কলাম ভেক্টর, মানে এক্সটা হচ্ছে কলাম ভেক্টর, সিটা হচ্ছে সারি ভেক্টর, আর এটা হচ্ছে কলাম ভেক্টর, যেখানে x1 x2 ডট ডট xn গ্রেটার দেন ইকুয়াল টু 0। যদি ধরি এক্স প্রাইম অ্যান্ড এক্স ডাবল প্রাইম বি টু অপটিমাল সলিউশন, সম্ভাব্য সমাধান, এই দুইটা বিন্দু হচ্ছে সম্ভাব্য সমাধান আমরা ধরে নিলাম, বা অনুকূল সমাধান অফ দ্য গিভেন লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, দেন যেখানে CX প্রাইম ইকুয়াল টু জেড ম্যাক্সিমাম, CX ডাবল প্রাইম ইকুয়াল টু ম্যাক্সিমাম, জেড ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে এই এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইমকে দুইটি আমরা অনুকূল সমাধান ধরে নিলাম। তাহলে কী হবে এখন দেখো, নাও সিন্স, এখন যেহেতু এক্স প্রাইম অ্যান্ড এক্স ডাবল প্রাইম আর অপটিমাল সলিউশন,
এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইম হচ্ছে অনুকূল সমাধান। দে অলসো দ্য ফেসিবল সলিউশন, তাই তারা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার সম্ভাব্য সমাধানের সেট হতে পারে। অ্যান্ড এবং আমরা জানি দ্যাট আমরা জানি যে দ্য ফেসিবল সলিউশন মানে অনুকূল সমাধান, আমরা সম্ভাব্য সমাধান, ফেসিবল সলিউশন সম্ভাব্য সমাধান সেট ইজ কনভেক্স সেট। তাহলে আমরা জানি যে সম্ভাব্য সমাধানের সেট এস একটি উত্তল সেট, এটা আমরা জানি। তাহলে যেহেতু দুইটা বিন্দু ধরে নিছি আমরা হচ্ছে এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইম, তাহলে এক্স প্রাইম এবং এক্স ডাবল প্রাইমের হচ্ছে লাইন সেগমেন্টটা হচ্ছে এই বিন্দুটা থাকবে এস এর মধ্যে, বিলংস টু এস, যেখানে ল্যামডার পরিচয় হচ্ছে এইটা। হয় আর যেখানে এস লেস দেন ইকুয়াল টু আর এন বি দ্য সেট অফ ফেসিবল সলিউশন, যেখানে এতটা হচ্ছে আমাদের একটা সম্ভাব্য সমাধানের সেট, এসটা হচ্ছে তাহলে এই আর এনের মধ্যে, আর এন থেকে ছোট, এখান থেকে সম্ভাব্য সমাধান ধরে নিলাম। তাহলে এই যে আমরা লাইন সেগমেন্টটা পাইছি এর সঙ্গে যদি আমি সি গুণ করে দিই, দেখো দুই পাশে ভালো একটা মজার বিষয়, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই লাইন সেগমেন্টের সঙ্গে আমি একটা গুণ করে দিলাম, এই সিটা কি, সিটা হচ্ছে আমরা কিন্তু ওই যে রো ভেক্টর, সির সঙ্গে আমি রো ভেক্টরটা গুণ করে দিলাম। রো ভেক্টর যদি গুণ করে দেই তাহলে এই সির সঙ্গে এটা গুণ করে দিলে হচ্ছে ল্যামডা সি এক্স প্রাইম, এই প্লাস এটা ধরে গুণ করে দিলে ওয়ান মাইনাস ল্যামডা সির সাথে এক্স ডাবল প্রাইম। তাহলে এই যে সি এক্স ড্যাশ এক্স প্রাইম এটাকে আমরা জেড ম্যাক্সিমাম ধরে নিয়েছি, এই যে এখানে ধরে নিয়েছি কিন্তু আমি, হ্যাঁ। তাহলে এটা এখান থেকে পাইছি আমরা, ধরে নিই, এখান থেকে পাইছি আমরা। আবার এই যে সি এক্স ডাবল প্রাইম এটাকে আমরা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম দ্বারা এটাকে গুণ করে দাও, গুণ করে দেওয়ার পর ম্যাক্সিমাম কেটে যাবে, থাকবে হচ্ছে ওয়ানের সঙ্গে ম্যাক্সিমাম গুণ করলে ম্যাক্সিমাম থাকবে। এটা তো বুঝতে পারছি যে এটার সঙ্গে এটা ওয়ান গুণ করতে হবে, ওয়ানের সঙ্গে আবার এটা গুণ করতে হবে, যেটা কেটে যায় থাকবে হচ্ছে জেড ম্যাক্সিমাম থাকবে। এখন হুইচ ইমপ্লাইজ দ্যাট, যা ইঙ্গিত করে যে দ্য অপটিমাম সলিউশন সেট অনুকূল সমাধানের সেট ইজ কনভেক্স সেট হলো উত্তল সেট। আই থেকে বোঝাচ্ছে অর্থাৎ দ্য সেট অফ দ্য অপটিমাম সলিউশন টু দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ কনভেক্স সেট। তার মানে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার সকল অনুকূল সমাধানের সেটটা একটা উত্তল সেট আমরা বলতে পারবো, প্রমাণিত। আমি এখানে বাংলাটাও একটু বলে দিলাম, এগুলো কেমন করে হলো, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে এখান থেকে, নাম্বার 13 নম্বর থিওরামটা একটু আলোচনা করি, তাহলে আমাদের থিওরাম আজকে শেষ হয়ে যাবে। কি বলছে দেখো, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে ইফ দ্য কনস্ট্রেইন্ট সেট টি of a linear programming problem is non-empty, closed and boundary, যদি কনস্ট্যান্ট সেট টি, সীমাবদ্ধতা সেট টি লিনিয়ার প্রোগ্রামিংয়ের মধ্যে সীমাবদ্ধতা সেট টি নন এমটি মানে অশূন্য, ক্লোজড বদ্ধ, অ্যান্ড বাউন্ডারি মানে সীমিত হয়, দেন তখন অ্যান অপটিমাম সলিউশন অনুকূল সমাধান টু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে অনুকূল সমাধান এক্সিস্ট মানে বিদ্যমান থাকবে, অ্যান্ড ইট ইজ অ্যাটেইনড অ্যাট এ ভার্টেক্স অফ টি, তা হচ্ছে এবং তার টি এর কোনো শীর্ষবিন্দুতে থাকবে। অ্যাটেইন মানে কোনো শীর্ষবিন্দুতে থাকবে, তাহলে একটা সমাধান বিদ্যমান থাকবে এবং সেই সমাধানটা একটা শীর্ষবিন্দুতে অবস্থান করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, প্রুভড সিন্স টি ইজ নন এমটি, যেহেতু টিটা হচ্ছে অশূন্য সেট, অ্যান্ড
কম্প্যাক্ট অ্যান্ড কম্প্যাক্ট। কম্প্যাক্ট মানে হচ্ছে বদ্ধ এবং সীমিত। কম্প্যাক্ট মানে হচ্ছে বদ্ধ এবং সীমিত। অ্যান্ড এবং জেড ইকুয়াল টু সিটিএক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড অপটিমাল সলিউশন এক্সিস্ট। কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন, তাহলে এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন অপটিমাল সলিউশন এক্সিস্ট এবং তার হচ্ছে অনুকূল সমাধান বিদ্যমান থাকবে। দ্য নাম্বার অফ দ্য ভার্টেক্স অফ দ্য কনভেক্স পলিহাইড্রন, তাহলে এটার মানে হচ্ছে টি ইজ ফিনিট লেট দ্য ভার্টেক্স অফ টি বি, এখানে হচ্ছে x1 x2 ইত্যাদি ইত্যাদি যা এর মধ্যে থাকবে। এটা হচ্ছে দ্য নাম্বার অফ দ্য ভার্টেক্স মানে উত্তল পলিহাইড্রোগন টি এর শীর্ষবিন্দুর সংখ্যা সীমিত ধরা হয়। পলিহাইড্রন কনভেক্স পলিহাইড্রন টি এর উত্তল পলিহাইড্রন টি হলো ফিনিট মানে হচ্ছে সসীম ধরা হয় এবং সেই সংখ্যাগুলোর বিন্দু হচ্ছে এত। এই কথাটা ভালো করে বোঝো। কনভেক্স পলিহাইড্রন টি ইজ ফিনিট মানে হচ্ছে উত্তল পলিহাইড্রন টি এর শীর্ষবিন্দুর সংখ্যা সসীম ধরা হলো এবং সেই সসীম সংখ্যাগুলো হচ্ছে x1 x2 ডট ডট xk পর্যন্ত। এই কথাটা বলা হচ্ছে। দেন তখন দ্য সেট টি ইজ সলিউশন ইকুয়াল টু দ্য কনভেক্স হাল। কনভেক্স হাল সম্পর্কে আমরা প্রথম লেকচারে শিখছি আমরা তাহলে আমরা বলতে পারবো সেট টি ওই বিন্দুগুলোর উত্তল আবরণের সমান। তখন আমরা বলতে পারবো কনভেক্স হাল হচ্ছে এই বিন্দুগুলোর ইকুয়াল টু মানে সমান, এটা সমান হবে। কি বললাম? সেট টি এর বিন্দুগুলোর উত্তল আবরণ মানে কনভেক্স হাল সমান হবে। আচ্ছা, তাহলে দোস any feasible point x belongs to t can be write as মানে হচ্ছে যে কোনো সম্ভাব্য বিন্দু x belongs to t এর জন্য আমরা লিখতে পারবো x ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 to k, যেখানে ল্যামডা i xi আর ল্যামডার পরিচয় হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। ল্যামডা আই এর পরিচয় হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, যেখানে i এর পরিচয় হচ্ছে i সমান হচ্ছে 1 থেকে k পর্যন্ত। আর এই অংশটা তো আমরা জানি, এই অংশটা তো আমি আগেই বলেছিলাম, এটার মান হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ডট 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 কে পর্যন্ত ইকুয়াল টু 1, এই কথা বলা হচ্ছে। এখন এখান থেকে বলছে দেখো লেট ধরি জেড নোট হচ্ছে মিনিমাম সিটিএক্স আই, যেখানে আয়ের পরিচয় তো এখান থেকে 1 থেকে কে পর্যন্ত 1 থেকে কে পর্যন্ত। দেন ফর এনি এক্স বিলংস টু টি, এখান থেকে তাহলে তাহলে যে কোনো বিন্দু এতের জন্য, যে কোনো বিন্দু এক্স এর জন্য ওই অবটেইন দ্যাট আমরা পাই এ জেড ইকুয়াল টু হচ্ছে সিটি এক্স, এখানে সিটি থাকবে, এখানে এক্সের যে আমরা এই পাশ থেকে যেটা পাইছি আমরা এক্স ইকুয়াল টু এত, এটা আমরা এখানে বসায় দেব, এটা আমরা হচ্ছে এই এক্সের জায়গাতে বসায় দিলাম। দেওয়ার পরে যে সিটি যদি আমরা ভিতরে গুণ করে দেই ল্যামডা আই সিটি এক্স আই। এখন ভালো করে লক্ষ্য করো, এটার মানে হচ্ছে এই যে সামেশন, এটার মানে হচ্ছে যেখানে আই আছে ল্যামডা আই এবং এখানে হচ্ছে এক্স আই, এই আয়ের মানগুলো তোমরা এক এক করে বসে দাও। একবার 1 বসাবে, একবার 2 বসাবে, একবার 3 বসাবে, ডট ডট কে পর্যন্ত বসাবে। তাহলে আমরা পাবো হচ্ছে ল্যামডা 1 সিটি এক্স আই x1 প্লাস ল্যামডা 2 সিটি x2 ডট ডট ল্যামডা কে সিটি এক্স কে, হ্যাঁ কে পর্যন্ত নিলাম। তাহলে প্রত্যেকটা পদের মধ্যেই সিটি কিন্তু বিদ্যমান আছে আমাদের, দেখো সিটি এটা কিন্তু বিদ্যমান আছে। এখন সিটিটাকে তুমি যদি আলাদা লেখো, এখানে একটা লাইন তোমাদের গ্যাপ দিয়ে লেখছে, তোমরা যদি এইভাবে লেখো
আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে লেখা ছিল λ1 সিটি x1, λ2 সিটি x2 প্লাস ডট 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 λk সিটি xk। এখন এই যে সিটি এবং এক্সটাকে আলাদা করে লিখলাম, সিটি এবং এক্সটাকে আলাদা করে লিখলাম প্রত্যেকটা থেকে। তাহলে আমি এখান থেকে কী হবো, সিটি x1 সিটি x2 প্লাস ডট 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 প্লাস সিটি xk। আর এখানে পাবো হচ্ছে λ1 প্লাস λ2 প্লাস λ3 প্লাস ডট ডট ডট, দেখতে পাচ্ছ নাকি জানি না, প্লাস λk, এই পর্যন্ত পাবো। তাহলে এই অংশটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে z0। উপরে দেখো, বইয়ের উপরে দেখো, কিন্তু এই মানটা হচ্ছে যেহেতু 0 থেকে বড়, আমরা এই জন্য আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দেবো, হ্যাঁ, z0। আর এই মানটা হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাহলে 1 যদি গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, বই থেকে দেখো, তাহলে আমরা এখান থেকে পাবো, এটার মান যদি বসায় দিই তাহলে পাবো হচ্ছে z0। হ্যাঁ, হেন্স দ্য মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন মান অফ সিটি এক্স ওভার টি মানে টি এর শীর্ষবিন্দুতে ইজ, আমি পড়ি, ওভার টি ইজ জেড অ্যান্ড ইজ অবটেইনড অ্যাট এ ভার্টেক্স অফ টি, উপরে শীর্ষবিন্দুতে অফ টি এর শীর্ষবিন্দুতে, টি এর উপরে সিটি এক্স এর সর্বনিম্ন মান, মানে টি এর উপরে এই টি এর উপরে ওভার টি এর উপরে সিটি এক্স, এই বিন্দুটার সর্বনিম্ন মান হচ্ছে জেড নট। এখানে জেড নট হতে বুঝছো, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে জেড নট। তাহলে টি এর উপরে সিটি এক্স বিন্দুর সর্বনিম্ন মান হচ্ছে জেড নট, এবং ইজ অবটেইনড অ্যাট এ ভার্টেক্স অফ টি, মানে হচ্ছে এটি টি এর কোনো শীর্ষবিন্দুতে আছে বা অর্জিত হয়। এই হচ্ছে আমাদের থিওরামের আলোচনা, গুরুত্বপূর্ণ থিওরাম আলোচনা শেষ করলাম। আমাদের পরবর্তী আলোচনায় আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, অনেক কয়টা এক্সাম্পল গুরুত্বপূর্ণ আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।